এখন পর্যন্ত গণমাধ্যমে যে খবরগুলো প্রচার হচ্ছে তার মধ্যে ঘুরে ফিরে জঙ্গিবাদের শেকড়ের সন্ধানে বিশেষ করে এগুলোকে তদন্ত করা হচ্ছে। গুলশান, শোলাকিয়ার ঘটনা এবং কল্যাণপুরের ঘটনা নিয়ে এখনও কিন্তু বিভিন্ন ধরনের অ্যানালিসিস বা অপরাধী যারা ছিল তাদের তথ্য অনুসন্ধানগুলো হচ্ছে। কিন্তু এর সাথে সাথে আবার রাজনৈতিক বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, যেমন আজকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং আপনার দলের ব্রিগেডিয়ার হান্নান শাহের দুটো কথা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, ওদের দুটো মন্তব্য নিয়ে গণমাধ্যমে। তো আমরা একটু শুরু করতে চাই এই বিষয়টা দিয়ে, নিশ্চয়ই অন্য বিষয় আসলে আমরা পরে সংযুক্ত হব, আপনি যদি শুরু করেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জিটিভির দর্শক শ্রোতাদেরকে অনুষ্ঠান দেখার জন্য সাদর আমন্ত্রণ। না, আসলে এই ইস্যুটা তো বর্তমানে বাংলাদেশের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জঙ্গিবাদ যদি দমন না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ সামনের দিকে কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ, যা আমরা কি কল্পনা করতে পারি না। এখানে রাজনৈতিক বক্তব্য পরস্পরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি অনেক হয়েছে। আমার মনে হয় এখান থেকে এখন আপনাদের একটু বন্ধ করা উচিত। আসলে জঙ্গিবাদের যে ব্যাপারটা আসছে, যে এর আগে আমরা দেখলাম যে কোনো একটা ঘটনা ঘটলেই সরকারের পক্ষ থেকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বলা হয় যে বিএনপি জামাত করছে বলতো। এই যে চলে আসতেছিল যে রেওয়াজটা, এটা বন্ধ হওয়া উচিত। প্রকৃত ঘটনা যেই হোক না কেন, আমি একেবারে নির্মমভাবেই বলবো, যদি কোনো জঙ্গি ঘটনার সাথে যদি বিএনপি জড়িত হয়, বিএনপির অবশ্যই তাকে সেই শাস্তি ভোগ করতে হবে, অন্য যে দলই থাকুক না কেন, যেই হোক না কেন। আমার মনে হয় যে শিকড়ে যাওয়া উচিত এবং শিকড়টা উৎপাদন করা উচিত। এবং আমি এটুকু বলবো যে তোফায়েল ভাইয়ের আমি একটা দেখলাম অনলাইনে, যে উনি বলেছেন যে যারা জঙ্গি নিয়ে সন্দেহ করবে তাদেরকে জঙ্গি বলে ধরাও, গ্রেপ্তার করা হোক। এই সমস্ত কথাবার্তা বলে মূল সমস্যা তো সমাধান হবে না। মূল সমস্যার সমাধান করতে হলে প্রকৃত জঙ্গি যারা তাদেরকে গ্রেপ্তার করতে। আমি এর আগে বহুবার বলেছি যে প্রকৃত জঙ্গিদেরকে গ্রেপ্তার করেন। আর হান্নান শাহ যে কথাটি বলেছে, এটা হান্নান শাহ কথা বলেছে, হ্যাঁ, রাজনৈতিক কথা এদের পত্রপত্রিকা আসছে বিভিন্নভাবে। এখন ধরেন পত্রপত্রিকার কথা তো অনেক সময় সব কথা হয়তো যেভাবে পত্রিকা লেখে সেভাবে অনেক সময় হয়ও না। এমন যেমন আমি একটা পত্রিকা দেখলাম যে যাদেরকে মারা হয়েছে, যে 9 জনকে, সবাইকে পোস্টমর্টম রিপোর্টে নাকি পিছন থেকে গুলি করা, এক একজনের শরীর 6টা গুলি। এটা পত্রিকার রিপোর্ট পড়ে বলছে, আমি তো দেখতে চাইনি। এবং আবার একটা পত্রিকা এটাও দেখলাম যে রুমের ভিতরে বা যে ফ্লোরে তারা ছিল, সেখানে রুমে কোনো দেওয়ালে কোনো গুলির কোনো চিহ্ন নেই। মানে গুলিটা বের হয়ে গিয়ে এক একজনের শরীরে 6-7টা গুলি, মোট গুলি পেয়েছে 7টা, বাদ বাকিগুলো বের হয়ে কিন্তু ওয়ালে লাগার কথা, সেখানে ফুটা নাই। এটা বলতে পারো যে পত্রিকাটা তারা বলতে পারবে, পত্রিকার রিপোর্ট দেখলাম। আচ্ছা, এই সমস্ত মিলাই টিলে তারপরে 9 জন জঙ্গির ক্ষেত্রে যেখানে 1000 পুলিশ সদস্যকে যেভাবে ঘেরাও করে করলো, তো এদের জন্য ধরার ক্ষেত্রে নানান ধরনের পত্রপত্রিকায় বিভিন্নভাবে নানান কথাবার্তা আসছে। যেন শোলাকিয়ার ঘটনাটা যেমন আসছে 1 তারিখ, ঘটনাগুলি কিন্তু আমাদের জন্য, আমরা যতই বলি না কেন, আমরা তো বিএনপি করি আর যে দলই করি না কেন, প্রত্যেকের জন্যই এইটা কিন্তু একটা আতঙ্কের ব্যাপার। যেমন আজকে জার্মানির যারা এখানে যারা বিভিন্ন দূতাবাসের লোকজন যারা তারা চলে গেছে ছুটিতে, তারা বলছে আমরা যাবো না। অনেক দেশে পৃথিবীর যারা এখান থেকে তাদের দূতাবাস, এমনকি যেটা বলছেন তাদের কর্মস্থল চেঞ্জ তারা ছুটি এখান থেকে চেঞ্জ না করে তারা এখানে আসবে না, এরকম। তারপরে এখন তার অধিকাংশ দূতাবাসের থেকে বলা হচ্ছে যে আপনারা অফিসে বসে থেকে কাজ করেন, বাইরে না গেলেই নয়। এরকম যদি হয় তাহলে ঘরে বসে থেকে করেন। এই যে কথাগুলো, তারপর তার গার্মেন্টস একটা আঘাত আসছে, জায়গা তার কর্ম মানে যতটুকু সংকুচিত করা বিভিন্ন, এটা স্বাভাবিক। মানে একজন মানুষ জীবনের চেয়ে তার ব্যবসা বড় না। তো এই অবস্থাতে এখন আমি এটাই বলতে চাচ্ছি যে এই দোষার উপর রাজনীতিকে ফিরে আসতে হবে। কে অতীতে ধরেন অনেক ঘটনায় বাংলাদেশে ঘটেছে, অনেক ঘটনা ঘটছে। হ্যাঁ, কিছু ঘটনা আছে যে ঘটনাগুলিকে হয়তো আপনার কোনোভাবে মুছা যাবে না, ভোলানো যাবে না। তারপরও বর্তমান বাংলাদেশের আসল যে সংকট, আজকে বাংলাদেশ যদি টিকে থাকে, ধরেন এর আগে বিএনপি জন্মের পরে 2 বছর 9 মাসের বয়সের সময় বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল। আবার 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করার পর কিন্তু জনগণের ভোটে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসছিল। এখন ধরেন বিএনপি অংশগ্রহণ করেন 2014 সালে, যেভাবে যাক না যাক পরিস্থিতি পড়ে হোক গেছে, আওয়ামী লীগ ক্ষমতা আছে। দেশ যদি থাকে, গণতন্ত্র যদি থাকে, আবারও তো বিএনপি ক্ষমতা আসতে পারে। কিন্তু আমার গণতন্ত্র যদি নস্যাৎ হয়ে যায়, আমার দেশ যদি আজকে সিরিয়া, মিশর, আফগানিস্তানের মতো পর্যায়ে চলে যায়, অনেকে ধরেন কথাবার্তা বলে, 2-1 জায়গায় কথাবার্তা বলতে গেলে বলে যে এটা তো আমেরিকাতে হচ্ছে, এটা বেলজিয়ামে হচ্ছে, এটা ফ্রান্সে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। বিভিন্ন জায়গার আমার দেশ দেখ না, আমার দেশের 98% মুসলমান। আমার দেশের বিমান বাহিনীর সদস্যরা গিয়ে
আইএসের উপর বোমা বর্ষণ এখনো করে নাই। আপনি যেটা বলছেন আস্থার জায়গাটা ফিরিয়ে আনা, আস্থার ভীতি জায়গাটা দূর ফিরিয়ে করা, আনতে হবে নিরাপত্তা, যে এই কোনো হবে। সমস্যাগুলো। আচ্ছা। এখন যেভাবেই হোক, ধরেন আজকে বেগম খালেদা জিয়া বলেন, বিএনপি বলেন, যে সরকার তোফায়েল আহমেদ বলে বসলেন, তোফায়েল আহমেদের অভিজ্ঞ নেতা, সিনিয়র নেতা, উনি বললেন যে আমাদের ঐক্য হয়ে গেছে। ঐক্য কিভাবে হলো? ঐক্য আমরা একটু 14 লোক হলে হবে? অন্যদের মতামত শুনি হাইবে। ধন্যবাদ, আপনি শুরু করেছেন আলাপটি, অনেকগুলো বিষয় বলেছেন। সুভাষদা, আপনি পুরো বিষয়টা জানেন। এখন আমরা ঘুরে ফিরে দেখছি যে ভীতি জায়গাটি, সমস্ত জায়গায় যেটি কিছু রেফারেন্স উনিও দিচ্ছেন ব্যবসায়ীদের মাঝে, বিদেশিদের মাঝে, সেটি নিশ্চয়ই এনশিওর করার ব্যাপার আছে। পাশাপাশি বিচারও হচ্ছে, অন্যান্য যারা এর পেছনে জড়িত, পেছনের খবরও ধরা হচ্ছে। কিন্তু ঘুরে ফিরে কিন্তু ঘটনাগুলো আমরা বারবার, হাবিব ভাই যেটা বলছেন, কিছু রিপোর্ট পেপারেও আসছে যে অর্থনীতির ক্ষেত্রে ইম্প্যাক্ট, তারপরে অন্যান্য ক্ষেত্রে সেগুলোকে কীভাবে ফিরিয়ে আনা যায়, এরকম একটা চ্যালেঞ্জ কিন্তু বারবার উঠে আসছে। আপনি কীভাবে শুরু করবেন? আপনাকে ধন্যবাদ, আমার নেতা হাবিব ভাইকে ধন্যবাদ, এবং আমার খুব প্রিয় একজন ব্যক্তি সৈয়দ ইশতিয়াক রেজা, তাকে আমার শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন তাদেরও প্রতি আমার শুভেচ্ছা রইল। হাবিব ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি করাটা আমার জন্য শোভন নয়, কিন্তু তিনি দু একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন, আমি তার সাথে দু একটি কথা যোগ করবো কেবল। উনি শেষের দিকে বলেছেন দেশ যদি থাকে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে, কিন্তু বিএনপির ভ্রান্তি বিলাসটা সেখানেই, দেশের রাজনীতি, দেশের গণতন্ত্র যাতে একেবারে উচ্ছন্নে যায় তার জন্য যা করার তারা তাই করেন। এবং হাবিব ভাই একদম প্রথমে বলেছেন ঘটনা ঘটার সাথে সাথে বিবৃতি দেওয়া হয়েছে যে এটা বিএনপি জামাত করেছে। সাধারণ মানুষের কি সন্দেহ আছে এটা কারা করেছে? এবং আমি যদি উল্টো করে বলি, ঘটনা ঘটনার সাথে সাথেই যখন আপনি বিবৃতি দেন যে এটা হচ্ছে বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, কিংবা তার পরের দিন যদি বিবৃতি দেন যে রক্তাক্ত অভ্যুত্থান, তখন মানুষের বুঝতে বাকি থাকে না যে, যেটা আমি প্রায় আবির ভাইয়ের সাথে অনুষ্ঠানে বলি, যে এই একটি আত্মহনন মনস্ক দল, এবং এই দলের যে ভ্রান্তিবিলাস সেটা নিয়ে আর বিস্তৃত করার প্রয়োজন নেই। হাবিব ভাই বলেছেন যেই হোক না কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সেটা তো খুব স্পষ্ট যে কারা করছে। আর ইনিয়ে বিনিয়ে প্রকারান্তরে জঙ্গিদের পক্ষে যখন বক্তব্য চলে যায় তখনই তো খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। এবং এখন পিছনে গুলি খেয়েছে না সামনে গুলি খেয়েছে, এরা আসলেই কোথার থেকে এসেছে, এরা পুলিশ গুলি করেছে না র্যাব গুলি করেছে, 1000 লোক কেন পুলিশ আইন শৃঙ্খলা ধরতে গেল, এই যে ঘটনাগুলো। এবং এই যে আবার যখন বলা হয় প্রকৃত জঙ্গিদের গ্রেপ্তার করুন, এই প্রকৃত বিশুদ্ধতা এটা করতে যে কি পরিমাণ যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন যুদ্ধাপরাধীর বিচার হলো শুধু আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করবার জন্য, বেগম খালেদা জিয়া যখন প্রত্যেকটি তাদের ঢাকার বাইরের সমাবেশে সহ ঢাকার সমাবেশে যখন বললেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা রাজবন্দী, তারা কেউ যুদ্ধ অপরাধী নয়, নাম ধরে ধরে বলেছেন। একটু যদি প্যাসিভ ভয়েসে বলতেন কিংবা একটু ভাববাচ্চও বলতেন তাহলে মনে হয় তাও একটা রেখে রেখে কথা জাগাচ্ছিল। নাম ধরে বলেছেন গোলাম আজম, সাইদি, নিজামি, সালাউদ্দিন কাদের চৌধুরী, প্রত্যেকের নাম ধরে বলেছেন এরা কেউ যুদ্ধ অপরাধী না। তা এইরকম যদি ভিতরে সংকট থাকে, তা সেই দেশকে আপনি গণতন্ত্রের কথা বলছেন এবং বিএনপির কথা যদি বলি তাহলে খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি হয়। কল্যাণপুরে কেন পিছনের দিকগুলি আর হাবিব ভাই যেটা বললেন যে দেশের বাণিজ্য রপ্তানি সব ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত করার জন্য চক্রান্তটা হচ্ছে। কিন্তু দুঃখজনক ঘটনা, হাবিব ভাই এখন বলছিলেন তিনি একটা টেলিভিশন থেকে আসার পথে তার প্রচুর যানজটে পড়েছেন। আমি হাবিব ভাইকে একটু বেশ মজা করে বললাম যে আপনারা যতই মানুষকে ঘরের ভিতরে ঢোকাতে চান না কেন, স্তব্ধ করতে চান না কেন, মানুষ কিন্তু রাস্তায় নেমে আসে। মানুষ তার কর্মচাঞ্চল্য দিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যায়। $32 বিলিয়ন টার্গেট ছিল রপ্তানি, আজকে $37 বিলিয়ন অর্জন হয়েছে। এই যে আমরা যে এগোচ্ছি, এই এগোনোটা কিন্তু যেমন বিএনপি এবং জামাত পছন্দ করছে না। তারা মনে করছে যে এই সরকার ক্ষমতা থাকা অবস্থায় এভাবে যে নষ্ট করে দেওয়া হয়, এভাবে সব বিনষ্ট করা হয়, তারও তাদের সুবিধা হবে। কিন্তু সুবিধা তো হয় না। কারণ আমি এক বাক্যে জিনিসটা শেষের দিকে শেষ করি, রাজনীতিতে আপনার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি না থাকে, আপনি যদি আরেকটি যুদ্ধ অপরাধী দলের ওপরে ভরসা করেন, তার আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যা ঘটবার তাই ঘটছে। এবং যে কারণে আজকে আমি
দু এক জায়গায় বলছি যে একটি দল যখন আইসিইউতে চলে যায় তার অবস্থা কিন্তু তেমনই দাঁড়ায়। জি। এবং এখন মনে হচ্ছে বিএনপি তার কার্যক্রম যেভাবে চালাচ্ছে, হান্নান সাহেবদের যে বক্তব্য, বিএনপি সুশীল সমাজের ভগ্নাংশের যে বক্তব্য, তাতে আমার কাছে মনে হয় যে এই দলটি এখন ভেন্টিলেশন যাওয়ার দিকে চলে যাচ্ছে। আমরা ধন্যবাদ সুভাষ দা, আপনি আপনার বক্তব্যটি বলেছে। একজন প্রশ্ন করতে চাইছেন, একটি প্রশ্ন নিয়ে রেজা ভাইয়ের কাছে ফিরতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো জি ভাই, আমি কুষ্টিয়া থেকে আব্দুল বাতেন বলছি। জি জি বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হাবিবুর রহমান হাবিবের কথা শুনলাম আর সুভাষ রায়ের কথা শুনলাম। এটা রেশারেশি থেকে যে জঙ্গিগুলো 9 জন মারা গেল, এদের যদি ধরে জিজ্ঞাসা করা হতো তাহলে কিন্তু এরা পরিচিত হবে, তাদের নাম বলে তাদের কে পরিচালনা করে সেটা না বলি এই বিএনপি এই আওয়ামী লীগ, এটা কি কোনো সমস্যার সমাধান লাগবে? আচ্ছা, কে পরিচালনা করে সেটা জানা যায়নি আপনার কনসার্নটি। রেজা ভাই, আপনি সংবাদ মাধ্যমের মানুষ, আপনি সবই জানেন, তারপরে ঘুরে ফিরে যে কথাগুলো আসছে, একটা হচ্ছে জঙ্গিদেরকে ধরা হয়েছে, কিন্তু তার যে অর্থনীতির উপর ইম্প্যাক্ট, শিক্ষার উপর, আপনি জানেন যে ইংলিশ মিডিয়ামের স্কুলগুলো এখন পর্যন্ত খোলেনি, তারা বলেছে অনির্দিষ্টকালের জন্য। ব্রিটিশ কাউন্সিল কর্মসূচি বন্ধ রেখেছে। এই জায়গাগুলিতে চ্যালেঞ্জগুলি মোকাবেলার ক্ষেত্রে সামনের দিনের স্টেপগুলো কি হতে পারে, বা আপনার মতামত কি এক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা যখন কথা বলছি তখন ইতিমধ্যেই 31শে জুলাই চলে আসছে, একটি মাস পার হয়ে গেছে এবং 1 তারিখে হোলি আর্টিজানের ঘটনার 1 মাস পূর্ণ হবে। এই সময়ের মধ্যে এত বড় একটি ঘটনা স্বাভাবিক কারণেই নানা কিছু আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং আমাদের অনেক ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে। একটি সংশোধনী আপনাকে দিই, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু বন্ধ নয়, আমার মেয়ের স্কুল খোলা আছে, অনেক স্কুলই খোলা, বেশ কিছু স্কুল বলেছে একটা দুটো হয়তো বা কোনো কারণে এলাকা ভিত্তিক, যেমন গুলশানে 79 নম্বর সড়কের আশেপাশে 2-1টি স্কুল বন্ধ আছে। কিন্তু এর মধ্যে মানুষের কনফিডেন্স ফিরে আসার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে কল্যাণপুরের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী নিজস্ব কনফিডেন্স যেমন ফিরিয়ে এনেছে, মানুষকে একটা স্বস্তির জায়গা দিয়েছে যে আমাদের পুলিশের পক্ষে সম্ভব, এবং এখানে জানমালের ক্ষতি না হয়ে জঙ্গিদেরকে নিবৃত্ত করা গেছে। এবং এরা যে জঙ্গি ছিল এ নিয়ে তো এখন কোনো দ্বিমত নেই। হান্নান শাহ একজন সামরিক কর্মকর্তা হিসেবে অপারেশনের ধরন নিয়ে তিনি নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারতেন, কিন্তু তিনি বলেছেন এরা সবাই জঙ্গি ছিল না, যেটা আমাদেরকে খুবই সারপ্রাইজ করেছে। প্রত্যেকের পরিচয় পাওয়া যাচ্ছে এরা জঙ্গি, উনি থেকে নিশ্চিত হলেন যে এরা সবাই জঙ্গি ছিল না। অবশ্য এটা ওনার ব্যক্তিগত মতামত বলেই আমরা ধরে নিচ্ছি, বিএনপির মতামত কিনা আমি জানি না। দূতাবাস আছে ওখানে, যেহেতু কূটনৈতিক জোন, সেখানে নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, রেস্তোরাঁ আছে, 5 স্টার হোটেল আছে, এবং একথা অবশ্যই স্বীকার করতেই হবে যে ব্যবসা বাণিজ্যের একটা বড় ধরনের ক্ষতি হয়েছে এবং এখনও পুরো আস্থাটা ফেরত আসেনি, কারণ সময় লাগবে। এবং বাংলাদেশের মানুষ ভয়কে হারানোর অভিজ্ঞতা তাদের আছে, ভয়কে জয় করার অভিজ্ঞতা আছে, সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ করবে। তবে আমার কাছে মনে হয় যে জঙ্গিদের কিছু টার্গেট থাকে, তার একটি হলো মানুষকে ভয় পাইয়ে দেওয়া। আমি যদি নিজেই ভয় পেয়ে যাই তাহলে কিন্তু একটি বড় সমস্যা হয়ে দেখা দেয়। সৈয়দ আশরাফ কিন্তু একটি সমাবেশে বলেছেন যে এরা ভগ্নাংশেরও ক্ষুদ্র অংশ, এদেরকে নিয়ে এত ভাববার কিছু নাই, বাংলাদেশের মানুষ অতিপূর্বে জয়ী হয়েছে এবং সামনেও নিশ্চয়ই জয়ী হবে। এইটা হলো আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বড় কনফিডেন্সের জায়গাটা। কিন্তু আমার মনে হয় যে ঘটনা ঘটার পর থেকে আমরা এখন পর্যন্ত যে সমস্ত মেজারমেন্ট নিয়েছি তার ক্ষেত্রে কিছু প্রশ্ন রয়ে গেছে। একটা হলো যে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে নিযুক্ত করেছেন, সেখানে চেকপোস্ট বসিয়েছেন, মানুষকে তল্লাশি করছেন, এটা ইতিবাচক দিক। কিন্তু আপনি যদি আবার হঠাৎ করে অবৈধ স্থাপনার নামে ভাঙচুর শুরু করে দেন, তাহলে এতদিনই স্থাপনাগুলো সেখানে গড়ে উঠলো কি করে? আপনি সেখানে কোনো রেস্তোরাঁ রাখবেন না, তাহলে আপনি বিদেশিদেরকে আহ্বান জানাচ্ছেন, বিদেশিরা কি ঘরে বসে থাকবে? তারা যাবে কোথায়? আপনি নিরাপত্তা বাড়াবেন, আস্থাটা ফেরত আনবেন। যদি আপনার কর্মকাণ্ডের কারণে আরো বেশি করে মানুষ ভয় পেতে শুরু করে, আতঙ্ক ছড়িয়ে যায়, সেইটা কিন্তু খুব বেশি উপকার দেবে না। এবং আমার সবচেয়ে অবাক লেগেছে যে রাজুক হঠাৎ করে 500 তালিকা 1000 তালিকা এইটা নিয়ে গুলশানে হাজির হচ্ছে, প্রতিদিন বোলডোজার দিয়ে ভেঙে ফেলছে, এবং প্রচুর রেস্তোরাঁ ভাঙা হয়েছে, এগুলোর বিনিয়োগ হয়েছে এখানে কোটি কোটি টাকা, এখানে কর্মীরা কাজ করতো। আমরা দেখেছি রেস্তোরাঁ কর্মী এখন ফুটপাতে ফল বিক্রি করছে, এইগুলো কিন্তু খুব শুভ লক্ষণ নয়। আপনি উদ্যোগ নেবেন, মানুষের আস্থা ফেরত আনবেন, আর অবৈধ স্থাপনা যদি সত্যি সত্যি অবৈধ স্থাপনা থেকে থাকে আপনার অবশ্যই সেটাকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু একটা সিস্টেমের ভিতর দিয়ে। এবং প্রশ্ন কিন্তু উত্থাপিত হয় যে এতদিন তোলে শত শত স্থাপনা সেখানে গড়ে উঠলো কি করে, এখন বলছেন রাতারাতি এগুলো অবৈধ। আপনাদের চোখের সামনে তো গড়ে উঠেছে।
আরেকটা কথা হলো গুলশান এবং বনানী এবং বারিধারা কূটনৈতিক জোন ঠিকই, কিন্তু পুরোটা কিন্তু কূটনৈতিক জোন না। পুরোটা না। সুতরাং সারা বনানীতে সারা গুলশানে আপনি স্থাপনা ভেঙে ফেলবেন, এইটাও কিন্তু খুব ওয়াইজ এবং ডিসিশন। অ্যাটেনশনটা কিছুটা গুলশান ধানমন্ডি এইদিকে, ঢাকার অন্য জায়গাগুলো কিন্তু অন্য জায়গাগুলো ওইভাবে নজর নেয়। তারপর আমি বলবো এখন পর্যন্ত সরকারের দিক থেকে যে চেষ্টাটা আছে, আমি মনে করি যে মানে শেকরের সন্ধানে যে কথাটা প্রধানমন্ত্রী বলেছেন, সেখানে যেভাবে কাজটা করছে এটা আমাকে ইতিবাচক ইঙ্গিত দেয়। এবং একটা সময় ছিল দেখেন, যখন লেখক ব্লগাররা মারা যাচ্ছিল, যখন পুরোহিতরা মারা যাচ্ছিল, যখন খ্রিস্টান পল্লীতে হামলা হলো, যখন শিয়াদের উপরে হামলা হলো, তারপর কিন্তু যে ধরনের অ্যাকশন প্রয়োজন ছিল, কোথায় যেন একটা কনফিউশন ছিল কিন্তু গুলশান আর্টিজান হামলার পরে সামগ্রিকভাবে রাষ্ট্র তার আইন শৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনাটা দিয়েছে বলে প্রতীয়মান হচ্ছে, সেইটা তাদের মোরালকে অনেক বুস্ট আপ করেছে এবং মানুষের মনে সাধারণভাবে একটা ঘৃণার জন্ম নিয়েছে যারা সন্ত্রাসী, জঙ্গিবাদী, ধর্মাশ্রয়ী রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে। এইটা আমি মনে করি যে একটা বড় ধরনের জাতীয় কনসেনসাসের পথকে তৈরি করেছে। ধন্যবাদ রেজা ভাই। আমরা আরো কিছুক্ষণ কথা শুনবো আপনাদের, একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাইছি। দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন, আমরা ফিরে আসছি আজকের সংবাদ সংলাপে। আজ ফেয়ার লাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক মুখের এক পাশে ফেয়ার লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার লাভলি আনবিটেবল। ফেয়ার লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। একটু ভেবে দেখলে পাল্টাবে জীবন, স্বপ্ন দেখলে স্বপ্ন হবে যে পূরণ। রূপকথা নয় সে ছোট কথা নয়, গঙ্গা রঙের দুনিয়ায় আনবে সে চেঞ্জ। ইউরো অরেঞ্জ খুশির ছন্দে মাতুক জীবন তো একটাই, হাতে হাত মিলিয়ে বদলাবো আমরাই, আনবে সে চেঞ্জ। ইউরো অরেঞ্জ। পরিবারের ব্যস্ত সদস্য ফ্রিজটি হওয়া চাই মজবুত ও দীর্ঘস্থায়ী। তাই মার্সেল ফ্রিজ তৈরি হয় উন্নত কম্প্রেসর, 100% কপার কন্ডেন্সার, হাই থিন মেটাল বডি, রাস্ট ফ্রি মডার্ন ডোর এবং ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করে। মার্সেল রেফ্রিজারেটর। 25 গ্রাম পন্ডস হোয়াইট বিউটি ক্রিম এখন মাত্র 80 টাকায়। ডার্ক স্পট কমিয়ে আনুন আরো সহজে। ক্রেজি না? মেয়েরা যদি দিনের বেলায় কাজ করে আর শাইন করে তা অ্যালাউড, কিন্তু সে একই কাজ যদি মেয়েরা রাতে করে, নো, নট অ্যালাউড। সানসিল্ক বিশ্বাস করে মেয়েরা শাইন করবে দিন থেকে রাত পর্যন্ত, তাই চুলও শাইন করবে ডে টু নাইট। 5টি ন্যাচারাল অয়েল সমৃদ্ধ সানসিল্ক ব্ল্যাক শাইন চুলকে দেয় লং লাস্টিং শাইন। ইটস অ্যালাউড, তো শাইন করো দিন থেকে রাত পর্যন্ত। ফ্লোরাল ফিউশন অয়েল সমৃদ্ধ লাক্স অতুলনীয় লাদারে ছড়ায় ফুলের চেয়েও 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। বলো তো কিসের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? বেসন লাগিয়েছো নিখুঁত উজ্জ্বলতা পেতে, কিন্তু দরজা পর্যন্ত যেতেই উজ্জ্বলতা গায়েব। কেন? ঘরোয়া ব্যবস্থা ঘর পর্যন্তই চলে, বাইরে নয়। এর জন্য চাই ফেয়ার এন্ড লাভলি, আমাদের সব সময়ের সেরা উজ্জ্বলতা। এখন থেকে বেসন নয়, সেরা উজ্জ্বলতা। আজ ফেয়ার লাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক মুখের এক পাশে ফেয়ার লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার লাভলি আনবিটেবল। ফেয়ার লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। আমরা আপনার মতোই দায়িত্ব নিয়ে বানাই গাজী লাইট কমার্শিয়াল ভেহিকেল টায়ার। গাজী টায়ার, নিরাপদ হোক পথ চলা। গরম ঘাম আর গ্রিস আপনার ড্যান্ড্রাফের সংখ্যা বাড়াতে পারে, কিন্তু আর না। ব্যবহার করুন নতুন ক্লিয়ার মেন। এতে আছে কুলিং মিন্ট, জিনসেং এবং টি ট্রি, যা আপনাকে দেয় 24 ঘন্টা ফ্রেশনেস আর রাখে জিরো ড্যান্ড্রাফ ক্লিন।
এখন থাকুন আরো বেশি ফ্রেশ। নতুন ক্লিয়ারম্যান, 24 ঘন্টা ফ্রেশনেস, জিরো ড্যান্ড্রাফ ক্লিন। ফ্লোরাল ফিউশন অয়েল সমৃদ্ধ লাক্স অতুলনীয় লাদারে ছড়ায় ফুলের চেয়েও 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। কত প্রমিস করি আমরা নিজের চুলের কাছে, স্ট্রেটনিং, কিন্তু ড্যামেজ না করার প্রমিসও তো ছিল। উপস, লাভ কার্লস। আর ড্যামেজ নয়, মনে আছে তো সেই প্রমিস? আবারও হাইলাইটস, আগের বারেরটাই না শেষবার ছিল, আর নয় শেষবার। নতুন ডাভ 1/4 ময়শ্চারাইজিং মিল্ক এবং কেরাটিন অ্যাক্টিভ সমৃদ্ধ, যা চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় আর দেয় সেরা ড্যামেজ রিপেয়ার। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, সেরা ড্যামেজ রিপেয়ারের প্রমিস। 25 গ্রাম পন্ডস হোয়াইট বিউটি ক্রিম এখন মাত্র 80 টাকায়। ডার্ক স্পট কমিয়ে আনুন আরো সহজে। বিউটি মানে চোখের কথা বলা, বিউটি মানে আঙ্গুলের সাথে ঠোঁটের মিশে যাওয়া, বিউটি মানে তুমি থাকবে তোমার হাসিতে, বিউটি মানে চুলেতে আলোর ঝিলিক, আর বিউটি মানে পুরোটা তুমি নিজেই। তাই তোমার জন্য আমি ফারনাজ আলম থাকবো বিউটি টক নিয়ে শুধুমাত্র জিটিভিতে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইন কানুন। ভোক্তা অধিকার, খাদ্যের ভেজাল ইত্যাদি বিষয়ে এবং মোবাইল কোড, এই আইনগুলো নিয়ে 1-2 ড্রাইভারের জন্য প্রতিদিন 26-27 জন করে লোক মারা যাবে, এটা অসহনীয় জিনিস। আমরা যখন লোন সাধারণত নেই তখন তো ব্যাংক যে ধরনের শর্ত সব মেনে নেই। ফরমালিন শব্দটা খুবই পরিচিত এখন আমাদের সবার কাছে। তাহলে এত কিছু থাকার পর আমরা কেন সিকিউরড না? বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি স্বকীয় মহিমায় সমুজ্জ্বল। গল্প উপন্যাসের নান্দনিক বৈশিষ্ট্যের মতো আবহমান কাল ধরে বিরাজমান এখানে ঋতুর বৈচিত্র্য। সাহিত্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে এদেশের মানুষের জীবনধারা। শিল্প, সাহিত্য এই জনপদের মানুষের চেতনারই ফসল। শিল্প সাহিত্যকে যারা বিশ্ব পরিমণ্ডলে সমাদৃত করেছেন তাদের নিয়ে জিটিভির বিশেষ অনুষ্ঠান দর্জিবাড়ি নিবেদিত শিল্পবাড়ি। সবাই বলতো এইভাবে নাকি দেখা পাওয়া সম্ভব না। আবার আইছে পাগল। কারো কথা শুনি নাই, কিচ্ছু মানি নাই। যদি একবার তার দেখা পাই। এই পাগলামি তো অনেক করছিস, কিন্তু বাজানোতে দম কই? নে ব্ল্যাক হর্স, দে চুমুক, বাজা পাগলা বাজা। সব সম্ভব রে পাগলা, সব সম্ভব। ব্ল্যাক হর্স, সব সম্ভব। সর্বোৎকৃষ্ট কাঁচামালে তৈরি গাজী পিভিসি পাইপ, আগাগোড়া মজবুত, বাংলাদেশের সেরা পাইপ। গাজী পাইপ আগে আসলে কত উপকারই না পাইতাম। গাজী প্রথম, গাজী সেরা।
আসসালামু আলাইকুম, আমন্ত্রণ প্রভাতী জি নিউজে আপনাদের সঙ্গে আছি আমি বাসুদেব কুমার। শুরুতেই জানিয়ে দিচ্ছি টপ লাইনস। বন্যায় পাহাড় ধস আতঙ্কে খাগড়াছড়ির ১,৫০০ পরিবার, রেল লাইন ডুবে জামালপুর সরিষাবাড়ি রুটে ট্রেন চলাচল বন্ধ। ঐক্যবদ্ধ মোকাবেলায় জঙ্গিদের অস্তিত্ব থাকবে না বললেন আশরাফ। প্রতিরোধে নীতিমালা দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির। এবং আইকন তৈরি হলে পেস বোলিংয়ে আরও এগিয়ে যাবে বাংলাদেশ, মন্তব্য আকিব জাভেদের। শুনছিলেন টপ লাইন্স, এবার যাচ্ছি পুরো খবরে। বর্ষা এলেই রাতের ঘুম হারাম হয়ে যায় খাগড়াছড়ি শহরের ৮টি গ্রামের প্রায় ১,৫০০ পরিবারের। টানা বৃষ্টিতে পাহাড় ধসের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে অনেক পরিবার, তবে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ির প্রতিনিধি জসিমউদ্দিন মজুমদারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুদীপ দে। খাগড়াছড়ি শহরের ৮টি মহল্লায় প্রায় ১,৫০০ পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ তাদের বসবাস পাহাড় ও পাহাড়ের পাদদেশে। টানা বৃষ্টিতেই হুমকির মুখে শালবাগান, রসুলপুর, হরিনাথপাড়া ১৮ পরিবার, আদর্শপাড়া, মধ্য শালবন, কুমিল্লা টিলা ও সবুজবাগের শতাধিক বাড়িঘর। পাহাড় ধসের আতঙ্কে রয়েছে পরিবারগুলো। টিলা ভেঙে পড়তেছে, গাছ ভেঙে পড়তেছে, আমরা ভয় না, রাত করে হুতলে গেলে ভয় লাগে। কতক্ষণে কি ওই জায়গায় নিজেও করতে পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে থাকার জায়গা নেই, এখানে অল্প জায়গা কিনে নিয়েছিলাম পাহাড়ের সাইডে, এখন এই জায়গাও তো ভেঙে ভেঙে পড়তেছে। সবাই কিন্তু টুকিটাকি পাহাড়ের কানিতে আসি, ঝুঁকিপূর্ণভাবে আসছি। তখন অনেকজনে আসে, নাম তেমন দেখি নিয়ে যায়, কিন্তু কখনো আমরা সাহায্য সহযোগিতা কারো কিন্তু পাইনি। বছরের পর বছর পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করলেও তাদের স্থায়ী আবাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে পৌরসভার সহায়তায় তালিকা করে তাদের পুনর্বাসনের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই রিস্ক যে ঘরগুলো আছে, যেগুলো যে কোনো মুহূর্তে ভূমিধসের সম্ভাবনা থাকে, তাদের পুনর্বাসনের জন্য আমাদের খাগড়াছড়ি মেয়র মহোদয়ের সাথে এবং অন্যান্য প্রশাসন সকলের সাথে আলাপ করে পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় প্রতি বছরই পার্বত্য অঞ্চলে ঘটে প্রাণহানি। এমন মর্মান্তিক ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই আশা আতঙ্কে থাকা পরিবারগুলোর। সুদীপ দে, জিটিভি নিউজ। বন্যায় রেল লাইনে পানি ওঠায় জামালপুরের সঙ্গে সরিষাবাড়ি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জামালপুরের কেন্দুয়া পণ্ডিতপাড়ায় রেল লাইনের উপর দিয়ে বন্যায় পানি উঠেছে। রেল লাইন ঝুঁকিপূর্ণ হয় শনিবার রাত ৯টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। এর একদিন আগে বন্ধ করে দেওয়া হয় জামালপুর দেওয়ানগঞ্জ ট্রেন। এদিকে বন্যার কারণে জামালপুরের সরিষাবাড়ির ভাটারা ফুলবাড়িয়ার কয়েকটি স্থানে ভেঙে গেছে পাকা সড়ক। জঙ্গিরা ভীত কাপুরুষ, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করলে দেশে এদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের যুব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। হোলি আর্টিজানের পরে কল্যাণপুর, জঙ্গি হামলা আর জঙ্গি বিরোধী অভিযানে দেশ জুড়ে আলোচনা। জঙ্গিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে দেশ, তারই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের এই সমাবেশ থেকে যুবলীগের নেতাকর্মীরা শপথ নেন জঙ্গি ও সন্ত্রাসের মূলোৎপাটনের। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, নির্দিষ্ট একটি গোষ্ঠী, নির্দিষ্ট একটি ধর্মকে কেন্দ্র করেই এ কর্মকাণ্ড চালাচ্ছে জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না, তার জন্য গণতন্ত্রের শিক্ষা প্রয়োজন। যে দেশের জীবনে কোনোদিন পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে আজ পর্যন্ত তারা জীবনে কোনোদিন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মুখ দেখে নাই। আপনি একদিকে লিবিয়ার মানুষকে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, ইজিপ্টে আপনি পারবেন, সিরিয়াতে আপনি পারবেন, সৌদি আরবে আপনি পারবেন। তাদের জীবনে কোনোদিন গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তারা কোনোদিন দেখেও নাই, প্র্যাকটিসও করে নাই। একদিনের মধ্যে এই সারা পৃথিবীর মুসলমানদেরকে গণতান্ত্রিক পরিবেশে আপনি নিয়ে আসতে পারবেন না। এটার জন্য আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এটা আমাদের জন্য দায়ী। সুতরাং আপনার শুধুমাত্র কাউকে আঙ্গুল দিয়ে টার্গেট করা,
এটা কিন্তু আপনার নিহাতে আপনার অন্যায় হবে। দেশে যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে তারা অপ্রশিক্ষিত ও দুর্বল উল্লেখ করে সৈয়দ আশরাফ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা কাওয়ার্ড, বিতু, এরাই আপনার গুপ্ত হত্যা করে, তারা লুকাইয়া রাতের অন্ধকারে নিরীহ মানুষকে হত্যা করে, তারাই হলো কাপুরুষ। এই কাপুরুষের দল, এই কাপুরুষের দল কোনোদিনই কোনো সংগ্রামে, কোনো যুদ্ধে কোনো জয় লাভ করতে পারবেন না। জঙ্গি ও সন্ত্রাসবাদের ঘটনায় বিএনপি জামাতের সংশ্লিষ্টতার অভিযোগ করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বাংলাদেশে যত জঙ্গি সংগঠন সবই জামাত, শিবির এবং বিএনপি। রুহুল আমিন তুহিন, জিটিভি নিউজ, ঢাকা। জঙ্গিবাদ প্রতিরোধে কোনো নীতিমালা না থাকায় দেশের প্রতিটি ক্ষেত্রে এই বিষ ছড়িয়ে পড়ছে। আর তাই জঙ্গি দমনে বিচ্ছিন্ন পদক্ষেপ না নিয়ে এ বিষয়ে নীতিমালা তৈরির দাবি জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। শনিবার রাজধানীতে বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের 800 দিন শীর্ষক শ্বেতপত্র প্রকাশ অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। বাংলাদেশের জঙ্গি মৌলবাদী সংগঠনের তালিকা ও পরিচিত এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এদের সম্পর্কের পাশাপাশি স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য তুলে দেওয়া হয় শ্বেতপত্রে। কুমিল্লার শুভপুরে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে পিস্তল ও দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। অভিযানের সময় 3 জনকে আটক করা হয়। গোপন খবরে শনিবার সন্ধ্যায় শুভপুরের নয়নভিলা নামে একটি বাড়িতে অভিযান চালায় র্যাব 11 এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি। এ সময় তারা অস্ত্র তৈরির আলামতের সন্ধান পায়। অভিযানে পিস্তল তৈরি সরঞ্জাম সহ ভবন মালিক বাহার উদ্দিনের ছেলে মাজেদুল হক রাজীব এবং তার 2 সঙ্গী কোতোয়ালি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম রনি ও গোলাবাড়ি শহীদুল ইসলামকে আটক করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিনুদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শহরে উপস্থিত ছিলেন হয়েছে পুলিশ লাইন্স মাঠে। শনিবার সন্ধ্যায় জেলা পুলিশের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলি, জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া, আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন এবং সাংবাদিক নাফিজ আশরাফ সহ অনেকেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে হ্যাকিংয়ের শিকার হয়েছে ডেমোক্রেটিক পার্টি ও হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইট। শুক্রবার তার নির্বাচনী প্রচার অফিস জানিয়েছে তাদের বিশ্লেষণধর্মী একটি ডেটা প্রোগ্রাম হ্যাক হয়েছে, তবে তাদের অভ্যন্তরীণ সিস্টেমে ঢুকতে পারেনি হ্যাকাররা। মার্কিন কর্তৃপক্ষের ধারণা রাশিয়া সরকারের হয়ে কাজ করেছে এমন এজেন্টরা এই সাইবার হামলা চালিয়েছে। অনেকে আশঙ্কা করছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তার করতে চাইছে, তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে রুশ সরকার। এবার খেলার খবর। ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও অনেক পেস বোলার বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। হাই পারফরমেন্স ইউনিটের পরামর্শক হিসেবে কাজ করতে ঢাকা আসা আকিব মনে করেন এদেশে একসময় আদর্শ পেসারের অভাব ছিল, তবে মুস্তাফিজ, তাসকিন ও রুবেলদের হাত ধরে সামনে আরও উদীয়মান পেসার পাবে বাংলাদেশ। So whatever, I don't believe in changing bowlers' actions, but I believe in adding something which helped them to bowl fast. When Imran came up as role model, and we never looked back. So I think after Rubel, Taskeen and Mustafiz, you will see after few years you will have many fast bowlers. It's about belief and your mindset. This is really important. Your own role models. বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএলে আরামবাগকে 3-0 গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। 85 মিনিটে আরও 1 গোলের সুবাদে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে 1-1 গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে টিম বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের 14 মিনিটে মিডফিল্ডার মোখলেসুর রহমানের গোলে লিড নেয় ব্রাদার্স, তবে অতিরিক্ত সময়ে কিংসলে চিগোজির হেডে সমতায় ফেরে বিজেএমসি। ফরওয়ার্ড বাড়িয়েছেন, দিলেন বাম প্রান্তে আগুয়ান খেলোয়াড়টিকে শোয়েব মিয়া, গলানো সেন্টার। দর্শক, প্রভাতী নিউজ শেষ করার আগে টপ লাইন জানিয়ে দিচ্ছি আরও একবার।
বন্যায় পাহাড় ধস আতঙ্কে খাগড়াছড়ির ১,৫০০ পরিবার, রেল লাইন ডুবে জামালপুর সরিষাবাড়ি রুটে ট্রেন চলাচল বন্ধ। ঐক্যবদ্ধ মোকাবেলায় জঙ্গিদের অস্তিত্ব থাকবে না বললেন আশরাফ। প্রতিরোধে নীতিমালা দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির। এবং আইকন তৈরি হলে পেস বোলিংয়ে আরও এগিয়ে যাবে বাংলাদেশ, মন্তব্য আকিব জাভেদের। দর্শক, প্রভাতী নিউজ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিউটি মানে চোখের কথা বলা, বিউটি মানে আঙ্গুলের সাথে ঠোঁটের মিশে যাওয়া, বিউটি মানে তুমি থাকবে তোমার হাসিতে, বিউটি মানে চুলেতে আলোর ঝিলিক, আর বিউটি মানে পুরোটা তুমি নিজেই। তাই তোমার জন্য আমি ফারনাজ আলম থাকবো বিউটি টক নিয়ে শুধুমাত্র জিটিভিতে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইন কানুন। ভোক্তা অধিকার, খাদ্যের ভেজাল ইত্যাদি বিষয় এবং মোবাইল কোড, এই আইনগুলো নিয়ে একজন দুইজন ড্রাইভারের জন্য প্রতিদিন ২৬-২৭ জন করে লোক মারা যাবে, এটা অসহনীয় জিনিস। আমরা যখন লোন সাধারণত নেই তখন তো ব্যাংক যে ধরনের শর্ত সব মেনে নেই। ফরমালিন শব্দটা খুবই পরিচিত এখন আমাদের সবার কাছে। তাহলে এত কিছু থাকার পর আমরা কেন সিকিউর না? আমরা আবার ফিরে এলাম আজকের সংবাদ সংলাপে। আমরা বিরতিতে যাবার আগে আপনাদের তিনজনের বক্তব্য শুনলাম কিছুটা। আমি সুব্রত আপনার কাছে ফিরতে চাই। এই যে আপনি একটা প্রসঙ্গ উল্লেখ করেছেন যে জঙ্গিবাদের সাথে যারা জড়িত বা যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে তারা কিন্তু চাইছেন যে ভীতি ছড়াতে এবং বেশ কতগুলো টার্গেট নিয়ে তারা এটা করছে। এখন যদি আমরা তাদের সেই কর্মকাণ্ডে ভীত হয়েই আমরা ঘরে থাকি কিংবা এক ধরনের ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই, তাহলে কিন্তু তারা সফল হলো এই ক্ষেত্রে। যেমন মিউনিকের একটি উদাহরণ যেটা বলা যায় যে তারা কিন্তু হামলার পরদিনই লক্ষ লক্ষ লোক সেখানে সমাবেশ করেছে। সেক্ষেত্রে আমরা কিন্তু উল্টোটাই করছি বাংলাদেশে। না, আপনার প্রশ্নটা যথার্থই এবং সৈয়দ ইশতিয়াক রেজা ভাই এতক্ষণ ধরে যা বললেন সেখানে এত চমৎকার করে আমরা শুনতে পেলাম কথাগুলো, এবং এটাই কিন্তু আশা ভরসার কথা এবং প্রকৃত বিশ্লেষণ কিন্তু এভাবেই কিন্তু হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের সব ক্ষেত্রে এই প্রকৃত বিশ্লেষণটি হচ্ছে না। আমাদেরকে স্তব্ধ করবার জন্য যে চক্রান্তটি, এই চক্রান্তটি কিন্তু আজ না, অনেক আগে থেকে শুরু হয়েছে। এবং যেদিন টবি ক্যাডম্যানকে যখন নিয়োগ করা হয়েছিল এই জামাতের পক্ষ থেকে এবং বিএনপির ছত্রছায়ায়, তখন কিন্তু এই কথাটা কি টবি ক্যাডম্যান তার পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় তিনি যখন বক্তৃতা দিয়ে গিয়েছিলেন তখন স্পষ্ট করে বলেছেন এদের বিচার, এই যুদ্ধাপরাধীর বিচার যদি এই বর্তমান বাংলাদেশ সরকার যদি করে, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া হবে। এই চক্রান্ত নতুন কিছু না, কিন্তু আমাদের জনগণ, বাংলাদেশের জনগণ, যেটা ইশতিয়াক রেজা ভাই খুব চমৎকার করে বলেছেন এবং সঠিকভাবে বলেছেন যে বাংলাদেশের মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের মানুষ এখন যে চেতনায় ধারণ করছে, চেতনা তাদের ভিতরে অবগাহিত হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন সমস্ত কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে তারা কিন্তু ঘৃণা প্রকাশ করছে। আজকের
আমাদেরকে স্তব্ধ করবার জন্য যে চক্রান্ত, সেই চক্রান্তের জন্য কোনোভাবেই আমরা এমন কোনো কাজ না করি যে আমরা এখানে যেন পা নেওয়া দিয়ে ফেলি। ইস্তাক রেজা ভাই ঠিকই বলেছেন, আপনার হাজার হাজার স্থাপনা গড়ে রয়েছে অবৈধ। সেই অবৈধ স্থাপনা কিন্তু এই যারা এখন যাচ্ছেন বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাদের নাকের ডগায় হয়েছে এবং এক ধরনের তাদের পৃষ্ঠপোষকতাও বলা যায়, গণমাধ্যমের ভাষায় কিংবা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখা তাদের পৃষ্ঠপোষকতায় ঘটেছে, কিংবা তাদের ইঙ্গিতেই ঘটেছে, কিংবা তাদের ছত্রছায়ায় ঘটেছে। হঠাৎ করে আপনারা এই যে পরিশুদ্ধতার নাম করে, বিশুদ্ধতার নাম করে মানুষকে কর্মবিমুখী করা এবং মানুষকে আরেকটি প্যানিক সৃষ্টি করা, এইটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর অবস্থান তৈরি করবে। এবং মানুষকে যখন তার স্বাভাবিক গতি থেকে রুদ্ধ করে দেওয়া হয় তখন কিন্তু মানুষ কিন্তু বিগড়ে যায়। এবং একটা জিনিস খুব স্পষ্ট করে এখানে বলা দরকার যে এই জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আপনি দেখেন এই 6 জন জঙ্গি বলেন আর একজন জঙ্গি যারা নিহত হচ্ছেন, তাদের কিন্তু পরিবারের যে অভিভাবক, তারা পরিবারের যারা পিতা মাতা সহ যারা, তারা কিন্তু কেউ জঙ্গিবাদের পক্ষে কিন্তু বক্তব্য রাখছেন না এবং তারা বরং অনেকে দুঃখ প্রকাশ করছে, ডেড বডি নিতে আসছে না। মানে এই যে বিষয়টি, এইটা কিন্তু আমাদের এই যে কঠিন সময়ের মধ্যে কিন্তু একটা ইতিবাচক দিক এবং মানুষ কিন্তু এভাবে কিন্তু রুখে দাঁড়ায়, মানুষ কিন্তু এভাবে তার পুরনো ভুলগুলোকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যায়। এখন দেখেন সমগ্র বাংলাদেশের পরিবার পরিজনদের মধ্যে একজনের সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা এখন সন্তানদেরকে অন্যভাবে নজরে রাখছে, তাদের মধ্যে তাদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। কিন্তু এক্ষেত্রে আমি হাবিব ভাইকে অনুরোধ করব যে তার দলের যদিও দলের কেন্দ্রীয় কমিটি কোনো সভা হয় না, তাদের কেন্দ্রীয় কমিটির সভা থাকতো তাহলে কিন্তু এই কথাগুলো কিন্তু তিনি বলতে পারতেন যে মানুষের অনুভূতিটা কোথায়, উনি রাস্তায় এখন কি দেখছেন, উনি রাস্তায় মানুষের চোখে মুখের ভাষাটা কি, এটা কিন্তু বলতে পারতেন। যে আমি হাবিব ভাই কাছে একটু আসি। এই যে আপনার দলের পক্ষ থেকে যে সংলাপ সমঝোতার কথা বলা হচ্ছে, ঐক্যের কথা, আপাত দৃষ্টিতে সেটির কোনো সিম্পটম দেখা যাচ্ছে না। আচ্ছা, কিন্তু সেই অর্থে দল হিসেবে আপনাদের এই ক্ষেত্রে কর্মসূচিতে কি কি থাকছে বা কি হচ্ছে এখন আসলে? না, আমরা তো বিএনপি তো পরিষ্কারভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে আসছে। এখানে তো এখন ধরেন আপনার এই যে আমরা যে টকশোতে কথাবার্তা বলি, এখন যদি এখানে কোনো অপশন থাকতো যেভাবে বিএনপির ঘাড়ে চাপানো হচ্ছে যে বিএনপি জঙ্গিবাদের মদতদাতা বা বিএনপি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, বিএনপি জঙ্গিবাদকে লালন করে, এখন এই প্রশ্নটা যদি ছেড়ে দেওয়া যায়, 7 দিন পরে যদি আপনি দেখেন ভোটাভুটিতে আসেন, অনলাইনে ভোট দিক, যেভাবেই ভোট দিক, দেখবেন যে 70% 75% মানুষ বলবে যে বিএনপি জঙ্গিবাদ লালনও করে না, বিএনপি জঙ্গিবাদের সাথে যে সম্পৃক্ততা নাই, বিএনপি জঙ্গিবাদ দমন করার পক্ষে বিএনপি শতভাগ সাফল্য অর্জন করেছিল যখন তারা ক্ষমতায় ছিল। শেখ আব্দুর রহমান এবং বাংলা ভাইদের মতো দুর্ধর্ষ জঙ্গিদেরকে গ্রেফতার করে সুভাষ যে কথাটা বললো, হ্যাঁ এ কথা তো ঠিক, সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে, বিএনপি তো এই জনগোষ্ঠীর বাইরের না। আমি সেটা বলছি যে বিএনপিকে দোষারোপ করলে সবার মধ্যে অবশ্যই বিএনপি আছে। বিএনপি তো জঙ্গিবাদকে লালন করে না, বিএনপি জঙ্গিবাদ লালন করলে জন্ম দিয়েছে না, বিএনপি জন্ম দেয়নি। বিএনপি জন্ম হয়েছে কবে? 91 থেকে 96 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, 82 সাল থেকে 90 সাল স্বৈরাচারী সামরিক সরকার এসব ক্ষমতা ছিল। 91 থেকে 96 বাংলাদেশে কোথাও কি জঙ্গি কোন ঘটনা ঘটছে? কোন স্কেলে হয়েছে সেটি বলছেন? কোন স্কেলে হয়? আচ্ছা, বরঞ্চ 96 থেকে 2001 সাল পর্যন্ত প্রথম শুরু হলো উদিসি আপনার যশোরে। কারা করলো? আমাদের একবারে আপাতমস্তক যিনি রাজনীতি করেন সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে সেখানে আসামি করা হলো। তারপর হলো গোপালগঞ্জে গির্জায়, বিএনপি তো করে নাই। আচ্ছা, তারপরে না, তারপরে কমিউনিস্ট পার্টির মিটিং এ পল্টনে বোমা হামলা হলো, রমনা পটমূলে হলো, তারপরে হলো নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে। এগুলি তো কিন্তু আওয়ামী লীগ এমন হয়েছে। হ্যাঁ, তারপরে বিএনপি যখন ক্ষমতা আসছে, তারপর যখন এটা ঘটনা ঘটলো, তারপর তাদেরকে কিন্তু ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, বিচার করা হয়েছে, কঠিন শাস্তি দেওয়া হয়েছে। শেখ হাসিনার উপরে 29 বার হামলা হয়েছে, খালেদা জিয়ার উপরে ফুলের নিক্ষেপ হয়নি। আপনি এটা কি বলছেন? আমি বলি 7 বছরের মধ্যে একটা জঙ্গিরও কিন্তু বিচার সীমিত হয় না বড় ধরনের করে, যে কারণে জঙ্গিরা
শুধু বিএনপির উপরে দোষারোপ করার কারণে, অন্য অন্যদের দোষারোপ করার কারণে জঙ্গিরা মনে করছে আমাদের তো খোঁজেও না, আমরা তো ধরাছোঁয়ার বাইরে। আসলে তো তারা মনে মনে আসে। আপনি যে প্রসঙ্গটা বললেন যে সাধারণ জনগণের মধ্যে 70% মনে করছে না, এই ধরনের রেফারেন্ডাম কি নেওয়ার সুযোগ আছে? নেন, আপনারা ওইতে নেন। আচ্ছা, আমি মনে করি আপনারা অনলাইনে আজকে পত্রিকা বিএনপি একটা জরিপ করেছে কিনা? না, বিএনপি তো আমরা তো বলতে এখন দেশের আমি হিসেবে বিএনপি কি জরিপ করতে পারে? আমি এই জন্য বলি, আমি বলি যে এখন আমি এইটুকু বলবো যে বাংলাদেশে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার কারণে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণকে প্রয়োগ করতে না দেওয়ার কারণে জঙ্গিবাদের উত্থান হয়েছে। এখন ধর না আমার কথা আমাকে আজকে যে এই জঙ্গিতে এখন দেখা যাচ্ছে দাড়ি টুপিওয়ালা না, এখন জঙ্গি হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংলিশ মিডিয়ামের ছাত্ররা। আজকে যদি বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ছাত্রদল, ছাত্রলীগ সবার যদি ক্রিয়াশীল থাকতো, তারা মিছিল করতো, নবীনবরণকে নবীনদের আহ্বান জানাতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, নবীনবরণ হতো, নির্বাচন হতো, তার নির্বাচনকে ভিপি হতো, জিএস হতো, প্রতিযোগিতা থাকতো। এর বাইরে হয়তো 5%, 7% লোক নির্বিধে থাকতে পারতো, তাদের ভিতরে কত পার্সেন্ট লোক জঙ্গি হতে পারতো যদি এই গণতান্ত্রিক ছাত্র রাজনীতির কারণেই আজকে বিশ্ববিদ্যালয়গুলিতে এরা ঘরে বসে থেকে ল্যাপটপ টেপে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসব জঙ্গির বিভিন্ন দেশ এরা তাড়াতাড়ি করে শর্টকাট রাস্তায় বেসতে যাওয়ার জন্য হুরপুরির কাজে যাওয়ার জন্য এরা চেষ্টা করে। ডিজিটাল বাংলাদেশের অবস্থান অনেক নিচে, 144 দেশের মধ্যে 143তম অবস্থান, 159 দেশের মধ্যে। ওইটা বলে আপনি আমি বলি এখনো বিএনপি তো পেপারে দেখলাম, বিএনপি জরিপের দরকার, পেপারে জরিপ করে দিলে তো আমার কথাই দেখলেন 144-এর মধ্যে আমি শেষ করতেছি যে কথাটা, সেটা হলো যে আইসিটির কিছু নেগেটিভ ইমপ্যাক্টের কথা বলছিলেন। আচ্ছা, না আমি নেগেটিভ, হ্যাঁ ওটা তো আছেই, যদি এরা মিছিল মিটিং এর ভিতরে ঢুকে পড়তো, কেউ হয়তো ছাত্রলীগ করতো, কেউ ছাত্রলীগ করতো, কেউ জাতীয় ছাত্র দল করতো, তাহলে সংখ্যাটা কমে যেত এর ভিতরে। আর যে কথাটা বলা হচ্ছে যে আজকে এই যে যে কথা, বাস্তবতা কথা বলছে, যতই আমি জারি জুরি করি না কেন, আমার দেশের কিন্তু অর্থনীতি এবং বিদেশের কাছে ভাবমূর্তি কিন্তু আমার ক্ষুণ্ণ হয়েছে, অস্বীকার করার উপায় নেই। আর একটা জিনিস আপনাকে বলতে হবে, মানতে হবে, সেটা হলো বিদেশের সাথে আমাদের দেশের তুলনা কোনোভাবেই করা চলবে না। আমাদের বাংলাদেশের এই যে জঙ্গি, এই জঙ্গিকে আমরা সবাই আন্তরিকভাবে সবাই একেবারে সমস্ত কিছুকে প্রশ্নাতীত, ওই সমস্ত জয় না ফেলে ই করতে হলে আজকে বিরোধী দলকেও এতে নিয়ে গুড বুকে নিয়ে সবাই মিলে যদি আমরা ঘরে 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 ঘরে, তাহলে পরে জঙ্গিরা ভয় পেয়ে যাবে, এটা সব এক কাতার নেমে পড়ছে, কারোর কিন্তু লুকায় থাকার কোনো সুযোগ থাকবে না। জি ভাই, ধন্যবাদ। মূল কিছু অ্যানালিসিস ছিল। জি, থ্যাংক ইউ রেজা ভাই। এমনিতে তো আপনি সবগুলি শুনলেন, কিন্তু আমার একটি প্রসঙ্গ হচ্ছে যে এই যে বেশ কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সাধারণ জনগণ মনে করছে বিরাট একটা অংশ যে এটার সাথে জড়িত না, এই চ্যালেঞ্জটাকে কি হবে? মানে বিএনপি জড়িত না এটা বলতে এক্স্যাক্টলি 70% আপনি মনে করছেন। ওইটা তো ধরেন রাজনৈতিক লোকেরা বলবে যে না বিএনপি, পলিটিক্যাল রেটরিক্স। যেমন উনি একটা কথা বলছিলেন হাবিব ভাই, যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এইখান বিশ্বের অন্য প্রেক্ষাপটের মতন প্রেক্ষাপট বাংলাদেশে নাই। কিন্তু জঙ্গি সমস্যাটা এখন বৈশ্বিক সমস্যা, এবং অবশ্যই এখানে একটা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি তৈরি হয়েছে, না হলে একটা সেন্স তৈরি হয়েছে। এবং সৌদি আরবে তো 100% মুসলিম, তারপরে মদিনা শরীফে তো জঙ্গি হামলা হয়েছে মহানবী রওজা শরীফের কাছে, মসজিদে নববী যেটাকে বলা হয় সেখানে। সুতরাং ওখানে শুধু কত পার্সেন্ট মুসলমান এইটা দিয়ে ভাবার কিন্তু কোনো যৌক্তিকতা নেই। বিভিন্ন সময় যে জঙ্গি হামলাগুলো হয়েছে, বিএনপির আমলে জঙ্গিদেরকে দমন করা হয়েছে, এটা সত্য কথা, দমন এক সময় হয়েছে বাংলা ভাইকে এবং ইকে। কিন্তু বিএনপির দুজন মন্ত্রী, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে জেএমবি তৈরি করা এবং তাদেরকে মিছিল করতে দেওয়াটা। এবং আমাদের কাছে, আমি তখন টেলিভিশনে কাজ করি, দুজন মন্ত্রী, আমি তখনকার দুজন মন্ত্রী, একজন উপমন্ত্রী এবং একজন ফুল মন্ত্রী, আমি তাদের নাম এই মুহূর্তে বলতে চাই না, উত্তরবঙ্গে তাদের পেট্রোনাইজেশনে এখন যেটা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, এটা তৈরি হয় এবং তাদেরকে দিয়ে ট্রাক মিছিল করানো উত্তরবঙ্গের বিভিন্ন শহরে, নাটোরে এবং রাজশাহীতে। উদিচি, রমনা বটমূল, আওয়ামী লীগ হামলা হয়েছে, আওয়ামী লীগের আমলে হয়েছে, কিন্তু বিএনপির আমলে এবং আওয়ামী লীগ আমলে কোনো কিন্তু জাসাসে কোনো হামলা হয়নি। জামাতের সাইমুম শিল্পী গোষ্ঠীতে কিন্তু কোনো হামলা হয়নি। তাতে বোঝা যায় জঙ্গিদের টার্গেটটা হলো ধর্মনিরপেক্ষ রাজনীতিক, প্রগতিশীল সাংস্কৃতিক গোষ্ঠী,
এবং ব্যক্তি তাদেরকে টার্গেট করা, সুতরাং যে আমলই হোক না কেন কোনো না কোনো থেকে একটি প্রশ্রয় আছে। এবং সারা পৃথিবীতে যদি জঙ্গিবাদের উত্থানটা দেখেন তাহলে কিন্তু দেখবেন স্থানীয় রাজনৈতিক সমর্থন ছাড়া পৃথিবীর কোথাও জঙ্গিবাদ প্রসারিত হয়নি। মুসলিম ব্রাদারহুড নেটওয়ার্ক, যেটা জামাত ইসলামের মতন পার্টি, জামাত ইসলাম কোনো ব্রাদারহুড নেটওয়ার্কের সদস্য, তাদের আজকে সকালবেলা বিবিসি ডকুমেন্টারি ছিল যে এরা হলো জামাল আব্দুল নাসেরকে হত্যার মধ্য দিয়ে সারা পৃথিবীতে জঙ্গিবাদটাকে ছড়িয়েছে সেই 60-এর দশক থেকে। সেইটাই ধীরে 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 আজকে এই জায়গায় এসছে, সেই ব্রাদারহুড নেটওয়ার্ক। এবং এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, সংখ্যায় কতটা, রাজনীতি নেই সেটা একটা বড় সমস্যা, রাজনীতি থাকতে হবে, কিন্তু কি রাজনীতি দিব সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কারণ পাবলিক ইউনিভার্সিটিতে এখন যে রাজনীতি আছে, আজকে আপনি এত বছর ধরে গণতান্ত্রিক শাসনামল চলে আসলো, স্বৈরাচার হটিয়ে আজ পর্যন্ত একটা ছাত্র সংসদ নির্বাচন করা যাচ্ছে না, সেটা বিএনপির আমলেও যায়নি, আওয়ামী লীগের আমলেও যাচ্ছে না। ইটস ভেরি প্যাথেটিক। এবং এই রাজনীতির রিফ্লেকশন নিশ্চয়ই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দিতে চাই। মিলিটেন্ট রাজনীতিক রাজনীতি আমি প্রাইভেট ক্যাম্পাসে নিয়ে যাব নাকি কোন ধরনের রাজনীতি নিয়ে যাব, এটা কিন্তু একটা বড় ধরনের ভাবনার জায়গা রয়ে গেছে। কিন্তু যেটি আমাদের বিচার্য বিষয় সেটা হলো যে সারা পৃথিবীতে জঙ্গিবাদকে এখন যেভাবে দেখা হয় আমরা সেইভাবে দেখছি কি না। আপনি যদি 13ই মে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের ঢাকার সমাবেশ দেখেন, ওটা একটা জঙ্গি সমাবেশ ছিল এবং হেফাজত ইসলামের কর্মসূচিটা জঙ্গি কর্মসূচি ছিল। তার প্রতি রাজনৈতিক সমর্থন দেওয়াটা কোনো রাজনৈতিক দলের বা ব্যক্তির পক্ষে সঠিক হয়েছে কিনা, এবং তার পরবর্তীতে হেফাজতকে যেভাবে সরকারও ডিল করেছে সেটাও ঠিক হয়েছে কিনা, সেটাও ঠিক হয়েছে কিনা, দুই জায়গায় প্রশ্ন রয়ে গেছে। তো কিভাবে প্রশ্ন থেকে যায় যে আমরা যদি গণজাগরণ মঞ্চের উত্থানের পরে প্রথম কিলিংটা দেখি, রাজীব হায়দারের যে 5টি ছেলে হত্যা করেছে, তাদেরকে হত্যার পিছনে উস্কানিদাতা ছিল কিন্তু জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এই গণজাগরণ মঞ্চকে নাস্তিকের সমাবেশ বলা, নাস্তিক আস্তিক বিভেদ বাংলাদেশে কোনো দিন ছিল না। এই বিভেদটাকে যারা সামনে নিয়ে এসছে, তখন একটি পত্রিকা ছিল আমার দেশ, তারা খুঁচিয়ে খুঁচিয়ে তার সাইলেন্ট ব্লককে সামনে নিয়ে এসে হত্যার উস্কানি দিয়েছে। এই যেই 5 জন বা 6 জন ছেলে খুন করেছে, একই সাথে সম্পাদকও দায়ী এই হত্যার জন্য, কারণ তিনি হত্যায় উস্কানি দিয়েছেন। এবং এই ধারাবাহিকতায় কিন্তু একে একে যুদ্ধাপরাধীদের বিচার এখানে একটা বড় ভূমিকা রেখেছে সাম্প্রতিক জঙ্গি উত্থানে, এবং সেখানে জামাতে ইসলাম এজ এ পার্টি তার একটা বড় ধরনের স্টেক আছে। জামাত ইসলামের আবার 20 দলীয় জোটের সদস্য, সুতরাং বিএনপির যে সমাবেশ যতগুলো হয়েছে সেইখানে নিজামী, মুজাহিদ, গোলাম আজমের ছবি সম্বলিত যেভাবে সমাবেশ আমরা দেখেছি, এইটা আমরা বিএনপির কাছে অন্তত শেষের দিকে। সুতরাং রাজনীতিটাকে এখান থেকে বাইরে রাখতে চলবে না। সময় কিন্তু যেটা আপনি শুরু করেছিলেন জামিল ভাই, যে এখন যেই জায়গাটায় এসে বাংলাদেশ দাঁড়িয়েছে, যেটা হাবিব ভাইও বলছিলেন, আমি তারই কথাটার সাথে সম্পূর্ণ একমত, যে ছোট্ট দেশ, প্রচুর মানুষ, জঙ্গিবাদ একটি সমস্যা আকারে দেখা দিয়েছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ পরাজিত করতে পারবে, কিন্তু একটা ন্যাশনাল কনফিডেন্স এই মুহূর্তে অবশ্যই দরকার। আমরা শেষের দিকে সুভাষ যদি কিছু পয়েন্ট থাকে আপনার যোগ করবার এই ক্ষেত্রে। না, আমি ইস্তিয়াক ভাই যেভাবে ব্যাখ্যা করলেন এরপরে তার ব্যাখ্যা করার কিছু নেই। আমি শুধু আবারও যে জিনিসটা উল্লেখ করতে চাই, নিজের ভিতরটা শানিত না করে এবং নিজের পিছন দিককার যে তার আপনার কর্মকাণ্ড, তার যদি প্রায়শ্চিত্ত না করেন কিংবা আপনার যদি বোধোদয় না ঘটে, আপনি কখনোই গণতান্ত্রিক রাজনীতিতে তাল মেলাতে পারবেন না। বাংলাদেশ কিন্তু, যিনি হাবিব ভাই যেভাবে বললেন, বাংলাদেশের মানুষের কোনো মনের কথা, মনের ভাষা বুঝবার ক্ষমতা বিএনপির নাই। বিএনপির থাকলে আমি একটা পয়েন্ট যোগ করতে চাই, আমি বলি শেষ করি, কখনো বোঝেন না। আপনি দেখেন হেফাজত ইসলামের কথা বললেন, বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলেছিলেন, কিসের সংলাপ, কিসের আলোচনা আওয়ামী লীগের সাথে, আলোচনা নাই, নেমে আসুন, এদেরকে উৎখাত করুন। এবং সেই উৎখাতের ফলশ্রুতিতে কি ঘটেছিল, পুরো ঢাকা শহরকে উলট পালট করে ধ্বংস করবার জন্য এখন গাছগাছরা পর্যন্ত উপরে ফেলার চক্রান্ত হয়েছিল। এবং আপনি দেখেন ফটিকছড়িতে বিএনপির একজন স্থায়ী কমিটির নেতা, তিনি যখন তার ফটিকছড়ি ঘটনার পর কোনো একটি সমাবেশে, তিনি হাবিব ভাই নিশ্চয়ই উপস্থিত ছিলেন, বলেছিলেন যে সবাইকে ফটিকছড়ির মতো নেমে আসতে হবে। ফটিকছড়িতে কি ঘটেছিল? জঙ্গিবাদের তখন আমি জেলখানায় ছিলাম। হ্যাঁ, আমি জেলখানায় ছিলাম। পয়েন্ট এইটা যে 5ই মে যে ঘটনাটা শাপলা চত্বরে হলো, এখানে সরকারকে আমি বলবো যে তারা 4 জায়গায় তারা অবস্থান নিয়েছিল, সেখান থেকে এখানে আনার ব্যবস্থা করলো। এটা একটা ঠিক কাজ হয়নি। আর বেগম খালেদা যে কথা বলেছিলেন, আসতে দেওয়া ঠিক হয়নি, তারা তো আসতে চাইও না। পারমিশন নেওয়াটা এটা যেই দেন না কেন,
ঠিক কাজটা করেন। আর দ্বিতীয় কথা হলো যে বেগম খালেদা জিয়া তাদের পাশে দাঁড়াতে বলেছেন, বলে যে তাদের গাছপালা ফুলে ফেলা তাদের আসলে এখানে যে অবস্থান তারা কি কথা উনি বক্তৃতার আগে কি দেখেছেন কথা হলো না তারা কি করেছেন 13 দফা পরে এখনো তো হেফাজত কিন্তু আওয়ামী লীগ আর বেশি টানাটানি করছে জায়গাটাকে দিয়ে। আর এটা তো রেজা ভাই যে কথা বললো এই যে আসল কথাই আসতে হবে, জঙ্গিবাদ নির্মূল করতে হলে সবাইকে দরকার হবে। আর রেজা ভাইয়ের কথাটা আমি এক বলতে চাই, আমি জামাতের কথা বলতে চাই, আমি তো বলি নাই আরে বিএনপি জামাত একা না তো আবার আচ্ছা আপনাদের সমাবেশ হলো তো ইস্তেক বলতে বলছেন আপনি যে সমাবেশ আপনি ওনা দিতে পারেন না আমি তো জানি না, আমি জেলখানায় ছিলাম। পয়েন্টটা কি আমার লাস্ট পয়েন্ট যে কথা বলতেছে যে এই যে সৌদি আরবের যে কথাটা বললাম 90 বা আরো বেশি, সৌদি আরব যে ওই যে আরেকটা জোট থেকে যে সামরিক বোমা হামলা করে যে এমনি যে এদের বিদ্রোহীদের উপরে যে ইয়ে করতেছে তাদের কারণেই তারাই কিন্তু সৌদি আরবে গিয়ে এগুলো শুরু করেছে। বাংলাদেশ তো এমন কোনো কর্মকাণ্ডে এখনো অংশগ্রহণ করে নাই। বাংলাদেশে কেন আমরা এটা দমন করতে পারবো? আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনারা সাম্প্রতিককালে যে বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে মত বিনিময় করেছেন, এটি কি ধরা যাক এক ধরনের তাদেরকে ইনফর্ম করা অথবা আপনাদের দলের অবস্থান না? তাদের অবস্থান জানার জন্য আমি যতটুকু জানি তাদেরও পরিষ্কার কথা যে আমরা বিএনপি সেখানে তাদের কাছ থেকে যে কোনো মূল্যে হোক আমাদের দেশের শান্তি শৃঙ্খলা জঙ্গিবাদকে আমরা নির্মূল করবো। তাদের কথা যদি নির্মূল করতে আপনারা না পারেন, আমি যতটুকু উপর থেকে জানি নির্মূল করবেন কি আবার একই কথা না, একটু শেষ করুন। সে কথা হলো যে তারা যদি এমন পরিস্থিতি সৃষ্টি, ধরেন আমি কোনোভাবেই চাই না আবার কোনো ঘটনা ঘটুক, যদি কোনো ঘটনা ঘটে এমন যদি হয় তাহলে এবার দেখা যাবে যে তারা বাংলাদেশের একজন প্রতিনিধি বাদে আর তাদের কেউ এখানে থাকবে না। এটা আমাদের কাম্য না। এখন আমি বলি সরকারকে একবার বলবো, হাজারবার বলবো, লাখবার বলবো, 10 বার বলবো, আসেন সবাই মিলে আমরা জঙ্গিবাদ নির্মূল করে আমার দেশটাকে আমাদের একটু শেষের দিকে রেজাবে আপনার কাছে একটা প্রসঙ্গ আমরা গত 2-1 দিন আগেও আলাপ করেছি যে গণমাধ্যমকে যখন লাইভ প্রচারের রিকোয়েস্ট করা হলো, অনুরোধ জানানো না করার জন্য ফিরে আসলো তারা, কিন্তু রিসেন্টলি কল্যাণপুরের ঘটনায় কিন্তু এমনটা আসছে যে সরকারের সফলতার চিত্রটি মিডিয়া প্রচার করছে না। এই ধরনের একটা মিডিয়া কিন্তু দূরে রেখেছিল, লাইভ করতে না করা হয়েছে, মিডিয়া দূরে। কিন্তু কল্যাণপুরের ঘটনা যেটুকু এসছে মিডিয়া কোনো নেগেটিভ রিপোর্ট করেছে বলে তো আমার মনে হয় না। এবং প্রতিদিন যে সমস্ত অ্যানালিসিস গুলো হচ্ছে সেখানে তো কনফিডেন্স বিল্ড আপের কথাটাই বলা হচ্ছে যে কল্যাণপুরের ঘটনার পরে এক ধরনের কনফিডেন্স বিল্ড আপ হয়েছে পুলিশের দিক থেকেও, আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকেও, জনগণের দিক থেকে। জনগণ এক ধরনের আস্থা ফিরে পাচ্ছে যে না, বাংলাদেশ সক্ষম। এবং আসলেই বাংলাদেশ সক্ষম, কারণ হলো আপনি যদি জঙ্গির সংখ্যা দেখেন তাহলে কিন্তু এটা খুব বেশি না। হাবিব ভাই যেটা বলছিলেন যে বিদেশি দূতাবাসগুলো বাংলাদেশে একজন প্রতিনিধি রেখে তারা আসবে না, আমার খুব জানতে ইচ্ছা করে পাকিস্তানে কি বাংলাদেশে যেতে কম হয় না বিষয়? পাকিস্তানে এক একটা দূতাবাসের ফুল ফ্লেজের রাষ্ট্রদূতীয় কার্যক্রম চলতে পারলে বাংলাদেশে তারা চালাতে পারবে না, এটা আমার কাছে খুব বড় ধরনের। পাকিস্তান থেকে এখন চলে যাচ্ছে না, বাংলাদেশে এক ঘটনার মধ্যে পাকিস্তান থেকে চলে যাবে না, বাংলাদেশ থেকে চলে যাবে। বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের চেয়ে খারাপ কিনা? সিরিয়াতে এখনো না, পাকিস্তান তো এখন ওটা একটা এই রাষ্ট্র না, পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র, সেখানে সব দেশের ফুল দূতাবাস। জামিল ভাই একটা কথা, সিরিয়া একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে কমপ্লিট কনসাল্ট কর্মসূচি ডিপ্লোম্যাটিক সার্ভিস রয়ে গেছে প্রত্যেকটা দেশের, আর বাংলাদেশ থেকে চলে যাবে। আপনাকে মনে করেন এই যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতন লোক, তারাও কিন্তু বিএনপির এত হৃদয় দিয়ে ভালোবাসেন, বিএনপির কাছে এতবার পরামর্শ দিচ্ছেন জামাতকে ছাড়তে, জামাতকে এই কথাগুলো যখন বলা হচ্ছে তারপরেও কিন্তু একেবারে সেই জায়গায় অবস্থান করেছেন। এবং কোনো কোনো বুদ্ধিজীবী বিএনপির অবাক লাগে যে আপাতত জামাতকে ছেড়ে দিতে হবে, মানে আপাতত, মানে এই যে পুরো প্রক্রিয়াটি, কেন জামাতের সাথে এমন ঘর বেঁধেছে, ওই যে একটা বিখ্যাত লোকসঙ্গীত গান আছে না, ওমর স্বভাব তো কোনোদিন যাবে না, থাকিলে রুবা খানা হবে কচুরি পানা, বাগে হলে খানা একসাথে শেষ করতে চাই। জামাতকে না ছাড়া পর্যন্ত বাংলাদেশে তিনজনকে ধন্যবাদ জানাবো। ঠিক আছে, আমরা আরেকদিন নিশ্চয় আলাপ করবো। হাবিব ভাই, হাবিবুর রহমান, হাবিব, সৈয়দ ইশতিয়াক রেজা এবং সুভাষ সিংহ রায় আজকে এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য তিনজনকে ধন্যবাদ জানাই আমি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও অন্য বিষয়ে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।